অরূপ আর যোগেশ কলকাতার প্যারানর্মাল এক্সপ্লোরেশন জগতে খুব বড় নাম না হলেও সোশ্যাল মিডিয়ায় ওদের আলাদা পরিচিতি ছিল। গত 4 বছর ধরে সুযোগ পেলেই দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পুরনো, পরিত্যক্ত আর কথিত ভৌতিক জায়গাগুলো ঘুরে বেড়াত ওরা। উদ্দেশ্য একটাই, গুজব আর বাস্তবের ফারাকটা খুঁজে বের করা। ওরা কেউ পেশাদার ঘোস্ট হান্টার ছিল না। অরূপ একটা প্রাইভেট ফার্মে চাকরি করত, বয়স 32-এর কাছাকাছি। আর যোগেশ বয়স 29, ইলেকট্রনিক্স রিপেয়ার বিজনেস সামলাত। বয়সী সামান্য ফারাক থাকলেও সাহস, কৌতূহল আর অজানার প্রতি টান দুজনেরই একই রকম। ইনভেস্টিগেশনের জন্য ওদের সঙ্গে সবসময় থাকত 4টে জরুরি যন্ত্র: একটা ইএমএফ মিটার, একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার, একটা ইনফ্রারেড নাইট ভিশন ক্যামেরা আর একটা থার্মাল স্ক্যানার। 2 সপ্তাহ আগেই উত্তরপ্রদেশের একটা পুরনো রাজবাড়ি এক্সপ্লোর করে ফিরেছে ওরা, তাই আপাতত বিশ্রামেই ছিল। সেদিন বিকেল 5:30 নাগাদ অরূপ নিজের বারান্দায় বসে চা খাচ্ছিল। আকাশে হালকা মেঘ, বাতাসে বৃষ্টির গন্ধ। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। হ্যালো, অরূপবাবু বলছেন? গলাটা শুনেই বোঝা গেল লোকটা বেশ আতঙ্কে আছে। হ্যাঁ বলুন। আমি সুশান্ত মিত্র, আপনার ভিডিওগুলো দেখেছি। অনেক ভেবেচিন্তে ফোনটা করলাম। কি হয়েছে? ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর লোকটা নিচু গলায় বলল, আমার মল্লিকপুরে একটা রিসেল ফ্ল্যাট আছে, নতুন কিনেছি। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু তারপর থেকে আমার মেয়েকে নিয়ে এমন কিছু হচ্ছে যেগুলোর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। অরূপ শান্ত গলায় বলল, ফোনে শুনে কিছু বলা যাবে না। আগামী রবিবার আমি আর আমার বন্ধু যোগেশ গিয়ে সব দেখে আসব। ওপাশে যেন হাঁপ ছেড়ে বাঁচার শব্দ শোনা গেল। ধন্যবাদ, আমার মেয়েটার জন্য খুব ভয় হচ্ছে। রবিবার সকালেই অরূপ আর যোগেশ পৌঁছে গেল মল্লিকপুরের অরুণা অ্যাপার্টমেন্টে। 4 তলা বিল্ডিং, কিন্তু ডিজাইনটা অদ্ভুত। নিচে ওপেন পার্কিং নেই, একটা সরু আধো অন্ধকার প্যাসেজ পেরিয়ে সিঁড়ি। প্রথম তলায় উঠতেই সুশান্তবাবুর ফ্ল্যাট। ফ্ল্যাটে ঢুকেই অরূপ থমকে গেল। উত্তর পূর্ব কোণের একটা ঘর যেন মূল স্ট্রাকচারের বাইরে ঝুলিয়ে পরে বাড়ানো হয়েছে। নিচে ফাঁপা অন্ধকার। যোগেশ নিচু গলায় বলল, ঘরটা পরে এক্সটেন্ড করা হয়েছে। সুশান্তবাবু মাথা নেড়ে বললেন, পুরনো কেয়ারটেকারও তাই বলেছে। ওটাই তিথির ঘর। 12 বছরের মেয়েটা তখন মেঝেতে বসে ড্রয়িং বুকে কিছু আঁকছিল। অরূপ ঘরে ঢুকতেই সে মুখ তুলে তাকাল। তোমরা সত্যি ভূত ধরতে পারো? অরূপ হেসে বলল, ভূত ধরি না, সত্যিটা খুঁজি। তিথি আবার আঁকায় মন দিল। খাতার পাতায় একটা ঘর, আর ঘরের কোণে মোটা কালো একটা দেয়াল। দেয়ালের সামনে দাঁড়িয়ে লম্বা একটা ছায়া। ইএমএফ মিটার অন করতেই যন্ত্রটা কয়েক সেকেন্ড ব্লিঙ্ক করে উঠল, তারপর অস্বাভাবিকভাবে কেঁপে উঠতে লাগল। ইন্টারেস্টিং। চা খেতে খেতে সুশান্তবাবু বলতে শুরু করলেন, গৃহপ্রবেশের পর প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। তিথি নতুন ঘর পেয়ে খুব খুশি ছিল। দেয়ালে পোস্টার লাগাতো, রাতে আমাকে ডেকে গল্প শুনত। তারপর এক রাতে হঠাৎ সব বদলে গেল। রাত প্রায় 1:30 হবে, একটা ভারী শব্দে ঘুম ভাঙল। শব্দটা আসছিল তিথির ঘর থেকে। দরজার নিচ দিয়ে বেরিয়ে থাকা আলোয় একটা ছায়া নড়ছিল, যেন কেউ ঘরের ভেতর পায়চারি করছে। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। তিথি চোখ বন্ধ করে হাঁটছিল। উত্তর পূর্ব কোণের দেয়ালের সামনে গিয়ে দাঁড়াল। ধীরে ধীরে মাথাটা কাত করল, যেন কেউ ওর কানে কিছু বলছে। তারপর আচমকা ঠাস, নিজের কপাল দেয়ালে ঠুকে দিল। আবার পিছিয়ে এলো, আবার ঠাস।
দ্বিতীয়বার ঠোঁট নড়ল। হলে দাও। ওটা তিথির গলা ছিল না, খুব ভারী, কর্কশ, যেন দেয়ালের ভেতর থেকে কেউ কথা বলছে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরতেই ও জ্ঞান হারিয়ে পড়ে যায়। কয়েক সেকেন্ড পর চোখ খুলে শুধু বলল, বাবা। আমি ভেবেছিলাম হয়তো স্লিপ ওয়াকিং, কিন্তু তার দুদিন পর রাত 2টো হবে, একটা অস্বাভাবিক গড়গড় শব্দে ঘুম ভাঙল। শব্দটা এমন যেন কারো গলার ভেতর কিছু আটকে আছে। দৌড়ে গিয়ে দেখি তিথির বিছানা খালি, বাথরুমেও নেই। ঠিক তখনই মাথার উপর থেকে আবার সেই শব্দটা এলো। ধীরে ধীরে মুখ তুলে তাকাতেই আমার বুকের রক্ত যেন জমে গেল। পুরনো কাঠের আলমারির মাথার উপর বসে আছে তিথি, 2টো পা নিচে ঝুলছে, 2 হাতের আঙুল শক্ত করে আলমারির কিনারা আঁকড়ে ধরে আছে, আর মাথাটা সামনের দিকে অস্বাভাবিকভাবে ঝুলে পড়েছে, এতটাই নিচে যে মুখটা ঠিক আলমারির আয়নার সামনে এসে থেমেছে। সে এক দৃষ্টি নিজের মুখের দিকেই তাকিয়ে আছে, কিন্তু আয়নায় যে মুখটা দেখা যাচ্ছিল সেটা তিথির ছিল না। ওটা ছিল এক বিকৃত, কুঁচকে যাওয়া অচেনা মুখ, অস্বাভাবিক লম্বা চোয়াল আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর একটা বাঁকা হাসি। তিথির আসল মুখটা স্থির ছিল, কিন্তু আয়নার সেই মুখটা ধীরে ধীরে হাসছিল। শব্দটা যেন আয়নার ভেতর থেকেই আসছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই তিথি হঠাৎ হাত দুটো ছেড়ে দিল। ধপ! ও সোজা নিচে মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে সামলে নিলাম। কয়েক সেকেন্ড পর ও চোখ খুলে একেবারে স্বাভাবিক গলায় বলল, বাবা, তুমি কাঁদছ কেন? আরও একদিন পর রাত 3টে, তিথি সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে মেইন সুইচ অন করে ধরে আছে। পুরো শরীর কাঁপছে। জ্ঞান ফিরতেই কাঁদতে কাঁদতে বলেছিল, ওই কাকু বলছিল এটা করলে দেয়াল খুলবে। সব শুনে অরূপ আর যোগেশ সেদিন রাতেই ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিল। তিথি কেঁপে উঠে বলল, না, ও ঘরে কেউ থাকবে না, ও কাকু রেগে যাবে। অরূপ শান্তভাবে বলল, আমরা থাকব, তোমার কিছু হবে না। রাত 1:47, বাইরে হালকা বৃষ্টি, ঘরের তাপমাত্রা দ্রুত নামছে। 28, 22, 17, 14। ইএমএফ মিটার লাল হয়ে উঠল। তারপর টক টক টক, দেয়ালের ভেতর থেকে শব্দ। অরূপ রেকর্ডার অন করল। যদি এখানে কেউ থাকেন, কথা বলুন। তারপর ভাঙা গলা ভেসে এলো, বের কর। থার্মাল স্ক্যানারে দেওয়ালের ভেতর মানুষের অবয়ব ফুটে উঠল। 2টো হাত ছটফট করছে। ঠিক তখনই ঘরের নাইট ল্যাম্পের আলোটা 2বার ব্লিঙ্ক করে নিভে গেল। ইনফ্রারেড স্ক্রিনে সিমেন্টে ঢাকা একটা ছায়া মূর্তি। সে দেওয়ালের একটা জায়গার দিকে আঙুল তুলল, তারপর মিলিয়ে গেল। পরদিন সকালে বৃদ্ধ কেয়ারটেকারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। প্রথমে সে কিছুতেই মুখ খুলছিল না, কিন্তু চাপ বাড়তেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে সব স্বীকার করল। 5 বছর আগে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলাকালীন প্রমোটার তপন দত্ত স্থানীয় টাকা ব্যবসায়ী মধুসূদন পালের কাছ থেকে মোটা অঙ্কের লোন নিয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা শোধ করতে পারেনি। মধুসূদন বারবার টাকা ফেরত চাইতে শুরু করে,
এমনকি কনস্ট্রাকশন বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়। এক রাতে হিসাব মেটানোর কথা বলে প্রমোটার তাকে ওই অসম্পূর্ণ ফ্ল্যাটে ডেকে আনে। সঙ্গে ছিল আরও দুজন শ্রমিক। সেই রাতেই আয়রন রড দিয়ে আঘাত করে মধুসূদন পালকে খুন করা হয়। তারপর উত্তর পূর্ব এক্সটেনশনের পিলার ক্যাভিটির ভেতর দাঁড় করিয়ে দেহটা গুজে দেওয়া হয়, আর তার উপর মোটা করে প্লাস্টার চাপিয়ে দেয় সবাই। পরদিন থেকেই মধুসূদন পাল নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কেউ তাকে আর খুঁজে পায়নি, কারণ সে তখনও সেখানেই ছিল, দেওয়ালের ভেতরে। পুলিশ দেওয়াল ভাঙতেই বেরিয়ে এলো কঙ্কাল। গলায় মরচে ধরা আয়রন রড। ডিএনএ টেস্টে প্রমাণ হল এটাই মধুসূদন পাল। প্রমোটার গ্রেফতার হল। সুশান্তবাবু ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিলেন। বিকেলে তিথি এসে বলল, কাকু, একবার আমার ঘরে আসবে? অরূপ একা ওর সঙ্গে ঢুকল। ঘরটা ফাঁকা। তিথি মাঝখানে দাঁড়িয়ে ধীরে ধীরে মুখ তুলে বলল, ওকে বলো আমি মুক্তি পেয়েছি। পরের মুহূর্তেই স্বাভাবিক গলায়, কাকু, তুমি যাচ্ছ? ঠিক তখনই বাইরে থেকে ডাক এলো। অরূপ দ্রুত বেরিয়ে এলো। বাইরে এসে থমকে দাঁড়ালো। সামনের সিঁড়ি দিয়ে সুশান্তবাবুর হাত ধরে তিথি নিচে নামছে, মুখে স্বাভাবিক হাসি। তাহলে এইমাত্র ঘরের ভেতরে তার সঙ্গে কথা বলল কি? ধীরে ধীরে পিছন ফিরে তাকালো সে। তিথির ঘরের দরজাটা আধ খোলা। ভেতরে ঘন অন্ধকার। সেই অন্ধকারের গভীরে দুটো ফ্যাকাশে চোখ। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সেদিনের পর বহুবার অরূপ রেকর্ডারটা সব ফাইল ডিলিট করেছে, ফরম্যাট করেছে। তবু মাঝরাতে মাঝে মাঝে যন্ত্রটা নিজে থেকেই চালু হয়ে যায়। অন্ধকারে লাল আলোটা জ্বলে ওঠে। তারপর ভেসে আসি চাপা কর্কশ একটা ফিসফিসে গলা। দেয়াল ভেঙেছ, কিন্তু দরজাটা নয়। যেন ওপাশে কেউ এখনো অপেক্ষা করে আছে।